নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর সকাল সকাল চলে এসেছি মাঠে চুবড়ি হাতে নিয়ে শাক তুলতে। আর আজকে এমন একটা শাক তুলবো না, অনেকেই হয়তো শাকটা খেয়েছেন, অনেকেই হয়তো খাননি। এই শাকটা ভীষণ উপকারী একটা শাক। শাকটা বাতের জন্য খুব ভালো। বাতের যারা রুগী আছেন তাদের জন্য নাকি এই শাকটা ভীষণ উপকারী। আপনারাই আমাকে কমেন্টে বলেছিলেন একবার। সেই উপকারী শাকটা কেমন দেখতে হয় আপনাদের দেখাচ্ছি, চলুন। একদম এই সময় না জমিতে আপনা আপনি শাকটা হয়, চাষ করতে লাগে না, আর প্রচুর পরিমাণে হয়। আর সিজনের ঠিক এই সময়টা মানে আলু উঠে গেল, আলুর পরেতে আমাদের এদিকে মাঠেতে সব তিল বোনা হয়। ওই যে দূরে দেখছেন সব তিল গাছ, ওই দিকগুলো সব তিলেতে ভর্তি। ওই গাছগুলো এখন ছোটো ছোটো আছে, বড় বড় হবে। তো এই তিলের সময়তেই কিন্তু এই শাকটা পাওয়া যায়, এরপরে আর সারা বছর পাওয়া যায় না। যেমন আলুর সময় বেতে শাক পাওয়া যায়, সেরকম তিলের সময় এই শাকটা পাওয়া যায়। তো চলুন, ওখানে একটা জমিতে এত সুন্দর হয়েছে, মানে দেখলেই তুলে খেতে ইচ্ছে করবে। এই মাঠটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। ওই শিয়াল যাচ্ছে, শিয়াল, ওই শিয়াল যাচ্ছে, ওই দেখুন। এখানে প্রচুর শেয়াল আছে, আর রাত হলে এখানে প্রচুর শেয়াল বেরোয়। এখন তো দেখছি আবার দিনের বেলাও বেরিয়ে পড়েছে, ওই গিয়ে ধান জমিতে লুকিয়ে পড়লো। আর এই দেখুন, এই হচ্ছে সেই শাক। এগুলো কিন্তু কেউ চাষ করেনি, কিন্তু দেখে মনে হবে যেন জমিতে চাষ করা। এটা হচ্ছে সাপুনে শাক, আমাদের এখানে সাপুনে শাক নামে পরিচিত। তো আপনাদের ওদিকে এই শাকটাকে কী নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, কারণ বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়। আর এত সুন্দর কচি কচি হয়েছে, এই শাক তুলে আজকে রান্না করব। এই দেখুন, পুরো গদির মতো জমিতে একদম বিছিয়ে আছে এত সুন্দর কচি কচি শাক। আর এই সময়টাতেই কিন্তু এই শাকটা পাওয়া যায়। এটা হচ্ছে সাপুনে শাক, আমাদের এখানে সাপুনে শাক নামে এটা পরিচিত। আর খুবই উপকারী এটা শাক, বাতের জন্য খুব ভালো। এই বিশাল বড় জমিটা একদম পুরো ভর্তি হয়ে শাকগুলো হয়েছে। মানে কোনখানটা থেকে তুলবো আমি খুঁজেই পাচ্ছি না। মানে যেখানটা দেখছি যে এই জায়গাটা ভালো, ওই জায়গাটা ভালো, সব জায়গাটাই ভালো। আর একদম কচি কচি শাকগুলো। কিছুদিন পরে আস্তে আস্তে শাকগুলো কিন্তু পেকে যাবে, তখন ভালো লাগবে না। এখন এই যে কচি অবস্থায়, এখানে দু রকমের সাপুনে শাকই আছে, সাদাও আছে লালও আছে। এটা একটু লাল মতো পাতাগুলো, আর এটা একটু সাদা। আমরা সাদা সাপুনে বলি আর লাল সাপুনে বলি। প্রকৃতি আমাদের জন্য সব কিছু একদম সাজিয়ে রেখেছে। যে সময় যে জিনিসটা দরকার সেটাই কিন্তু প্রকৃতিতে হয়। এই শাকটা এই সময়তেই দরকার, আর এটা এই সময়তেই হয়, অন্য সময় কিন্তু এগুলো পাবেন না। এই একটা সিজনে এগুলো পাওয়া যায়। আমাদের এদিকে না এই শাকের উপকারিতা সবাই বোঝে না। তো এই শাক বাজারে যদি বিক্রি হয় না, তখন দেখবেন বাজার থেকে কিনে খাবে। এখানে দেখুন কেউ হাতই ঠেকায়নি, যেমন শাকগুলো হয়ে আছে তেমনই হয়ে আছে। আমি আজকে তুলতে এসেছি, এই মাঝে মাঝে এবার তুলে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমাদের বাড়িতে রান্না হবে। বিভিন্ন শাকের সাথে মিশিয়ে ভাজাও খেতে পারেন, কিন্তু আজকে আমি ভাজা করব না, একটু আলাদা করে রান্নাটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তার সাথে আর একটা রান্নাও থাকবে, একটা মাছের রান্না করব, বাটা মাছের। আমি লাল আর সাদা দুটো সাপুনে মিশিয়েই তুলছি। আমি যেখানে বসে আছি এখান থেকে জমিটা শুরু, আর ওই দেখুন সেই ধানের কাজ পর্যন্ত, ওখানে গিয়ে শেষ। যা শাক হয়ে আছে না, আমাদের পুরো গ্রামের লোক খেয়েও শেষ হবে না। শুধু এরকম একটা জমি নয়, অনেক জমি আছে এখানে, এরকম পুরো ভর্তি, এরকম গদির মতো হয়ে আছে। আমার হয়েই গেছে, পেতে ভর্তি, যতগুলো হয়ে গেছে আর লাগবে না। আমার মনে হচ্ছে না তুলেই যাই বসে বসে। কিন্তু বাড়ি গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। তোতনকে বাজার পাঠিয়েছি মাছটা নিয়ে আসতে, ও হয়তো চলেও এসেছে এতক্ষণ। ব্যাস, এতেই আমাদের হয়ে যাবে আজকে রান্না। আমি এতটা শাক তুললাম, দেখে মনে হচ্ছে যেন আমি শাক তুলিনি, যেমনকার তেমনই রয়ে গেছে। আর আমার তো ছেড়ে যেতে মায়া লাগছে রীতিমতো। কেউ হাত দেয়নি, কেউ খায়নি, আমি প্রথমবার তুলতে এসেছি। রোজ আসবো, এসে তুলে তুলে নিয়ে যাব। শাকগুলো যখন তুলছিলাম একদম কি বলবো, টাটকা লহলহ করছিল। দেখুন এত রোদের তাপ, রোদেতে পুরো একটুখানি ঝিমিয়ে পড়েছে। তোতনও চলে এসছে বাজার থেকে মাছ নিয়ে। আর এই দেখুন আজকে কত সুন্দর বাটা মাছ নিয়ে এসেছে, একদম এক সাইজের বাটা মাছ। কোকিল, কোকিল ডাকছে। তাহলে কি ডাকে? ওই তো কোকিল পাখি ডাকছে।
ভুলে যাচ্ছ? মনে করো কি পাখিটা? হ্যাঁ ঠিক আছে, এখানে এসো আমার কাছে। গুবলু সোনা আগে থেকে মামার সঙ্গে চলে এসেছে রান্নাঘরে। বাটা মাছ আবার আমাদের এখানে বাজারে সবসময় পাওয়া যায় না, আর অল্প স্বল্প যদিও আসে মানে দেখলেই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আজকে যা গিয়েই তখন পেয়েছে মাছগুলো। আমি বলেছিলাম যে যদি বাটা মাছ পাস নিবি, আর যদি না পাস তাহলে অন্য কোনো মাছ নিবি। সব মাছের থেকে মিষ্টি হচ্ছে এই বাটা মাছ, আর আমাদের বাড়িতে বাটা মাছ সবাই খুব পছন্দ করে। কি করছো তুমি? তুমি দেশলাই কাঠিগুলোতে ঠাকুর বানিয়েছো? বাহ, দারুণ হয়েছে, ভেরি গুড। কি করে করবো রান্না তুমি বলো? দেশলাই কাঠিগুলো আমি কি করে উনান ধরাবো বলো? এটা কি মাছ? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। আমাকে বলে গেল আরো ঘরে দেশলাই কাঠি আছে, ওগুলো দিয়ে রান্না করবে। আমি ওগুলো দিয়ে ঠাকুর বানিয়ে দিয়েছি। কি এটা কি? দেশলাই কাঠির বাক্স ধরে নিয়ে এসে দিয়ে চলে গেল। এই কৌটোটার মধ্যে দেশলাই কাঠিগুলো সব রেখে দিয়েছে যাতে নিয়ে না যায়। সব জানে, ধরে নিয়ে চলে গেল। এখন সত্যি সত্যি কেউ তোলে না, পুরো গদির মতো এরকম উঁচু হয়ে বিছিয়ে আছে, একদম কচি কচি, একদম কচি কচি। হ্যাঁ, বাদ দেবার কিছু নেই জানো না। আমি পুরো বেছে বেছে তুলেছি, আর বাঁচতেই লাগবে না। ডগ থেকে তাহলে তুমি একটা একটা করে তুলে নিয়েছো নাকি? আজকে কিন্তু অনেকটা তিল লাগবে, ওই জন্য ছাড়ানো তিল নিয়েছি বেটে নিয়ে। সব মাছগুলোর পেটে ডিম হয়ে গেছে। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে। এই দেখুন মাছের পেটেতে ভর্তি ডিম। প্রথমে সাবুনে শাকটা রান্না করব। কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। নাড়াচাড়া করে 3-4 মিনিট মতো শাকটাকে আমি ভেজে নিয়েছি। আর শাকটা এই যে এরকম নরম হয়ে দেখুন কতটুকুন হয়ে গেল এক পেটে শাক। কড়াইতে আবার অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তার উপরে আমি দিয়ে দিচ্ছি আলু, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কালো জিরে, সাদা জিরে, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিই। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লবণ। পেঁয়াজ আলু লঙ্কা সব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তিল বাটা দিয়ে দিচ্ছি। তিলটাকেও আলুর সাথে একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা শাক। রান্নাটা হয়ে গেছে, আর এই রান্নার মধ্যে কিন্তু আমি এতটুকু জল দিইনি। ভাজতে ভাজতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর শাকটাও খুব নরম শাক। এই শাক থেকে যতটুকু জল বেরিয়েছিল তাতেই কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। এবার বাটা মাছটা রান্না করব। প্রথমেই বাটা মাছটা ভেজে নিই। আর দিতে হবে না, তোর অতি কড়া ভর্তি হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, সব মাছ ভাজা হয়ে গেছে। আর বর্ণিতা এসে একটা ভাজা মাছ নিয়ে চলেও গেল। ওর ভাজা মাছটা বলে আমি ঝাল খাবো না, ওই ভাজা খাবো, নিয়ে যা, গরম গরম বাটা মাছ ভাজা খাবে। ফোড়নে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরা, সাদা জিরে একসাথে বাটা আছে, দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার জল দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমার মাছের ঝালটা তো কালো জিরে দিয়ে কালো পার হয়ে গেছে গো, কি নাম? আপনি একটা নাম দিয়ে দিন না। মাছের কালা ঝাল। মাছের কালা ঝাল, কালা ভুনা। হ্যাঁ, কালা ঝাল কালা ভুনাই তো বলে দিলে, আগে একটা বললেই হবে। তুমি আমার মাংসরও তো করেছিলে কালা ভুনা, না কি একটা করেছিলে। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। কালো জিরে বাটা দিয়ে মাছের ঝাল হয়ে গেছে। এটাকে মাছের কালা ভুনাও বলতে পারেন, মা নাম দিয়ে দিয়েছে। একদম ফাটাফাটি রান্না হয়েছে সাপুনে শাকটা। সাপুনে শাক আমরা 5 রকম শাক পাইল করে ভাজতাম, কৃষ্ণা আসার পর এরকম রান্না করে। 2 রকম রান্নার শাক 2 রকম। এই শাক ভাজার থেকে এই ঝালের স্বাদটা যেন আরও বেশি। এবার দেখি কালো ভুনা। ডিমও বেরিয়ে পড়েছে গো। দেখো ডিমটা কত সুন্দর হয়েছে। মাছের ঝালটাও আজকে অন্যরকম লাগলো, আমার তো খুব ভালো লাগলো। 2টো রান্নায় ফাটাফাটি একদম। এবার তোমাদের কেমন লাগলো লিখে জানিও, অপেক্ষায় রইলাম।